আমি এক কাজ করা অবস্থায় একটা জায়গায় ছিলাম। আমি যখন সারাদিন ঘুরে যখন সন্ধ্যার পরে যখন ওই বাসায় যাই দেখি বাসা তালা মারা, লাগেজও ছিল না আমার। একটা তখন বড় পলিথিন, কালো পলিথিনের মধ্যে আমার ব্যাগ কাপড় চোপড় নিয়ে আর পাশের রুমে রেখে দিছে। উনি আমাকে কিছু আগে থেকে কিছু বলেও নাই। তখন আমি একটু হাসলাম, হায় রে দুনিয়া, এই দিন আমার থাকবে না। তারা চলে গেছে আমি জানি না, আমাকে আগের দিন বলেও নেই যে আমরা থাকবো না এখানে। এই পেশার মধ্যে যখন নাকি সেলিব্রিটিদের কাজ করি তখন একটু নিজেকে খুব বেশি ভালো লাগে। যে ধরেন চ্যানেলে শাইখ সিরাজ, আরো চ্যানেলে আরো অনেকে আছে, তপন চৌধুরী কণ্ঠশিল্পী, নায়ক ফেরদৌস, নায়ক মারুফ, তো এদের কাজ আমরা সবসময় করি। তার সাথে ইয়ার কি চলে কোথায়। এবং শাইখ সিরাজের কাছ থেকে আমি অনেক অনেক অনেক, কারণ উনি ড্রেস সম্বন্ধে এত জ্ঞান রাখেন সেটা ওনার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। শাইখ সিরাজ স্যারকে কিন্তু আমরা ভাবি যে উনি একটা পোশাক পরেই থাকে এবং আমরা মনে করি একটা পোশাকই পরে থাকে, আসলে না। উনি পোশাকের ব্যাপারে অনেক শৌখিন। উনি বিভিন্ন ধরনের পোশাক তৈরি করেন এবং আমি তৈরি করে দিই, পাঞ্জাবি, শেরওয়ানি, প্রিন্স কোট। এবং উনি এসে হাতে কলমে দেখায় দেয় যে এভাবে করতে হবে, এভাবে করেন। এবং ওনার কাছ থেকে আমি অনেক ডিজাইনও শিখছি, কারণ আমি তো এখনো কাস্টমারের কাছ থেকে শিখি। ফেরদৌস আর আমি প্রিন্স সুট বানাইছি বেশ কিছু। সুবীর নন্দী, উনি তো মারা গেছেন এখন। সুবীর নন্দী আমার এখান থেকে যাবতীয় পোশাক বানাইতো। এখন তপন চৌধুরী তো আমার সেই আমি যখন চাকরি করি তখন থেকে তার সাথে আমার যোগাযোগ, এবং তখন তো আমার সাথে আমার হাতে কাপড় তৈরি করেন এসে। আমি মোহাম্মদ সিদ্দিক মন্ডল। ছোটবেলা তো কাটছে খেলাধুলা, হই হুল্লোড় এই করেই কাটছে। প্রায় 8-9-এ পড়ি, তখন যে আমার ফ্যামিলিতে একটু ইনকাম সোর্স বাড়লে আমার ফ্যামিলির জন্য একটু সাশ্রয় হয়, তো যার কারণে পড়াশোনা তেমন আগাইতে পারিনি। গ্রামে কিছু হচ্ছে না, ঢাকা যেতে হবে, হ্যাঁ এরকম কিছু মনে হয়েছে। সেটা হলো যে আমার শুধু এটুকু খেয়াল আছে যে আমি যখন লঞ্চে দোলই দেখাত লঞ্চে পার হয়ে যে বাসে উঠলাম, সেটা আমাকে গাবতলী নামাই দিল, 12 টাকা ভাড়া নিল। নাম নেমে আমি মিরপুর চলে গেলাম আমার ওই চাচাতো ভাইয়ের কাছে। চাচাতো ভাই এখানে গেলাম, তাকে বললাম এইটাই, তার পড়াশোনা করবো না, আমি এই কাজ শিখতে চাই। তো সে বাড়ি চলে যা, ভালো কেউ মধ্যে কিছু বোঝাইলো না। তো বললো ঠিক আছে, তো কাছে কি টাকা পয়সা কিছু আছে? আমি বললাম এই যে খরচ হয়েছে আর এই 100 টাকার মতো আছে এরকম। তো উনি ওই টাকাটা নিয়ে নিল। আমার হাত তখন শূন্য। আমার বড় ভাইটের চাচাতো ভাই নিয়ে নিল এই কারণেই আমি যেটা বুঝতে পারছি যেহেতু আমি তার এখানে থাকবো, খাবো, চিন্তা করছে, তো খরচ তো হবে, তো দিয়ে দিলাম। তার ওখানে কাজ করার পরে মোটামুটি মাস 2-3 মধ্যেই আমার বড় ভাই চলে আসলো, এসে আমাকে বোঝাই টোঝাই নিয়ে গেলো বাড়িতে। তো আমি তারপরে ফরিদপুরে ওই কাজ যতটুকু শিখছি ওটুকু নিয়েই ফরিদপুরে কিছুদিন কাজ করলাম। আমি ফরিদপুর থাকা অবস্থায় প্যান্ট শার্ট কাটিং শিখে ফেলছি, যে দোকানে কাজ করতাম ওই দোকানের মাস্টারের কাছ থেকেই। তো সেই সূত্রে ঢাকা আসার পরে আমি আবার ওই যে মিরপুরে যে দোকানে চাকরি নিলাম, ওই দোকানে চাকরি নেওয়া অবস্থায় আমি আবার গুলিস্তান বা রমনা ভবন এইদিকে হলো বড় বড় দোকান, এই দিকে কাজ নেওয়ার জন্য আমি এইদিকে ঘুরি। সবাই চাইতো যে আমি কারিগর হিসেবে থাকি, কিন্তু আমি যখন নাকি প্যান্ট শার্ট কাটিং শিখলাম তখন আমি আর কারিগরিতে বসি নাই, মাস্টারিতে ঢুকি। কারণ মাস্টারিতে না দাঁড়াইলে আমি ওই কাজের আগাইতে পারবো না। তো এই হিসাব করে আমি মাস্টারি চাকরিটা নেই। কোট কাটিং শেখার সময় যেটা হয় সেটা হলো যে আমি যেখানে চাকরি করি উনি কোট কাটিং করে, কিন্তু ওনাকে আমি জিজ্ঞাসা করি, উনি শুধু হাসে, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন। তখন আমার এক যে ফ্রেন্ডের চাচা, আমাদের সম্পর্কে চাচা, হ্যাঁ, উনি তখন আমাকে বললো তাহলে তুমি আমার সাথে একদিন যাও, তোমাকে আমি একটা মাস্টারের সাথে পরিচয় করে দেবো, তোমাকে কোট কাটিং শিখাই দিবে। ওখানে গিয়েও দেখি একই অবস্থা, যে ওনারা কোনো কিছুতেই ওরকম ভাবে হাতে কলমে শিখায় না, শুধু আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি, তাতে মনে করি যে সে বিরক্ত ফিল করে। তখন ওইখান থেকে আমি আবার সরে আসি। আসার পরে আমি যেখানে চাকরি করি ওখানে একটা সিনিয়র কোটম্যান ছিল, কোট সেলাই করে, উনি আবার সব কাজ জানে। তখন ওনার সাথে বন্ধুত্ব গড়ে ওঠার কারণে ওনার কাছ থেকে আমি অনেকটা ধারণা নিয়ে নিই। নেওয়ার পরে আমি তখন কোট কাটিং শিখে যাই। ব্যবসা করার সাহসটা পেলাম হলো যেহেতু আমি এখন কাটিং জানি এবং আমি সেলাইও জানি, অতএব আমি যদি একটা দোকান দেই তাহলে আমি যেভাবেই হোক আমি একটু আগায় নিতে পারবো। এই জোরেই আমি দোকান দিতে পারছি। আমি যখন মাস্টারি চাকরি করলাম তখন ওই দোকানে বেশ অনেক সেলিব্রিটিরা আসতো, আর এই সমস্ত কাস্টমার সাথে ভালো আমার একটা সখ্যতা গড়ে ওঠে, তখন তারাই আমাকে আশ্বস্ত করে যে আপনি নিজে একটা কিছু করেন, আপনি কাস্টমার পাবেন। বিদেশিরা ওই সোনারগাঁ হোটেল থ্রো থেকেই, সোনারগাঁ হোটেলে যখন একটা গেস্ট আসে তখন তো ওরা আমাদের দেশ থেকে কিছু পোশাক তৈরি করে নিতে চায়, তখন আমাকে হোটেলের তরফ থেকে আমাকে খুঁজে ওরা ইন্ট্রোডিউস করাই দেয় যে কাজ করো, ভালো কাজ করে দেবে তোমাকে। তো ওই সূত্রেই তাদের সাথে আমার কাজের থেকে সম্পর্ক হয়ে ওঠে। যখন একটা আনকমন কাজ ডিজাইন দেওয়া হয়, সেই কাজটা যখন আমি করি, এটা পরার পরে কাস্টমার যখন খুশি হয় এবং রিপ্লাই দেয় যে না কাজটা খুব সুন্দর হয়েছে, তখন নিজেকে খুব প্রাউড ফিল মনে হয়। আমার বাবাকে যখন আমি ঢাকায় নিয়ে আসলাম অসুস্থ, উনি যখন আমি ফার্স্ট দোকান দিলাম, ওনাকে এসে দোকানে বসাইলাম, উনি ছেলেটা মুচকে হাসি দিল, আমি বাবা এই যে দোকান দিছি,
তখন তো এটা আমার থেকে পৃথিবীর এর থেকে সুখ আর কারণ হয় না, এরকম আমার সুখ। আসলে আমার এই পর্যন্ত আসার পিছনে আমার ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার প্রত্যেকেরই সাপোর্ট আছে, কিন্তু আসলে একটা অন্তরের মনের কথার বিষয়ে একটা কিছু মানুষ থাকেতে, সেটা আমার একদম বাল্যকালের বন্ধু, সেটা মৃত্যুঞ্জয়। ও এখন দুনিয়াতে নাই, ও চলে যাওয়াতে একটু নিঃসঙ্গতা হয়ে গেছে, কিন্তু ওই আমার এই পর্যন্ত আসার পিছনে ওই আমার বেশি উৎসাহ করছে। যখন কাজ শিখি তখন তো একটু লজ্জা হতো যে দর্জি কাজ করে, দর্জি মানে এটা একটু নেকলেসি ভাবে অনেকে গ্রামের মানুষ বা আমার এলাকার মানুষ হয়তো ভাবে বলতো। এটা প্রফেশন হিসেবে নেওয়ার পর থেকে আমি এটা আসলে গল্প করেই বলতে পারি যে দর্জি কাজ এটা যদি ঠিক মতো করা যায়, এটাই একদম ভালো মনে করি, স্বচ্ছ ব্যবসা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবসা।